আমাদের কাছে একজন শেখ হাসিনা আছে, অদম্য সাহস নিয়ে অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে, যিনি একটা পড়ে থাকা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিল। তার নেতৃত্বে খুব দূরে নয়, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। আপনারা নিজেদের ভিতরে কোনোভাবে গ্রুপিং, আত্মকন্দল, কলহ নয়, ঐক্যবদ্ধভাবে থাকেন। আমরা খুব শিগগিরই ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে দুবার কর্মসূচিতে এমন জায়গায় পৌঁছে যাব যেখানে কোনো স্বাধীনতা বিরোধী অবৈধ দখলদার কেউ টিকবে না। আপনাদের আজ যে কষ্ট হচ্ছে, বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে, মামলায় আসামি করা হচ্ছে, এই কষ্ট হচ্ছে একটা রাজনীতির স্লোগান আছে, বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। একটু কষ্ট সহ্য করুন, ইনশাআল্লাহ সুসময় আসবেই আসবে, এবং সেটা খুব দূরে নয়। দেশ এখন ধ্বংসের একেবারে স্তূপে পরিণত হওয়ার শেষ প্রান্তে, যেটাকে বলা হয় খাদের কিনারে। যেমন আমি যদি খুব ছোট্ট করে বলি, যেমন বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের যে ধারাটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ছিল, তার সময় যে বিস্ময়কর নিজের টাকায় পদ্মা সেতু, মেট্রো রেল, থার্ড টার্মিনাল, কর্ণফুলী টানেল, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট হচ্ছিল, সেই জাতীয় মেগা প্রজেক্ট সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে মানুষের নিত্য নৈমিত্তিক যে চাহিদাটা, যেটাকে মৌলিক চাহিদা বলে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সেটা একেবারে বিপর্যয়ের ভিতর পড়েছে। তৃতীয় হচ্ছে বিদেশ থেকে বাংলাদেশের যে আর্থিক সম্পদটা আসতো, যেটাকে ওয়েজ আর্নিং বলি আমরা, বৈদেশিক মুদ্রা, তার দুইটা প্রধান খাত ছিল, একটা জনশক্তি রপ্তানি, একটা তৈরি পোশাক খাত। জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণ দেখিয়ে, কেউ জঙ্গি কারণ, অন্যান্য কারণ দেখিয়ে অনেক দেশ নেওয়া বন্ধ করে দিয়েছে। আর তৈরি পোশাক খাতে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না থাকায় যে পরিমাণ ট্যাক্স ইম্পোজ করা হয়েছে, এই কারণে 150টি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, যার অধিকাংশ তৈরি পোশাক খাত। ফলে বিদেশ থেকে যে টাকাটা আসবে সেটা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের অভ্যন্তরে এ পর্যন্ত 30 লক্ষ মানুষ নতুন করে বেকার হয়ে গেছে। শুধু বেকার না, অতি বেকার যেটাকে বলে, সেই জায়গায় পৌঁছে গেছে। চতুর্থত, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নাই। এখন দেশটা মবক্রাসি, মানে সন্ত্রাস, উশৃঙ্খল লোকের দ্বারা মবক্রেসির মাধ্যমে দেশটা পরিচালিত হচ্ছে। পঞ্চমত, দেশে বিচার ব্যবস্থা বলতে কিছু নাই। মব মানে মবের কারণে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের একজন ছাড়া সব বিচারপতিরা চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এ পর্যন্ত 4 জন বিচারপতিকে চাকরিচ্যুত করা হয়েছে, প্রায় 10 জনাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে, এবং অতি সম্প্রতি 18 জন অধস্তন আদালতের সিনিয়র বিচারকদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর সরকারি যে প্রশাসন যন্ত্র, সেখানে কাউকেই সরকার বিশ্বাস করে না, বিধায় যারা 5 বছর, 6 বছর, 10 বছর আগে রিটায়ারমেন্টে চলে গেছে, সেই রিটায়ার্ড লোকদের এনে পুলিশের আইজিপি, সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, এভাবে বসিয়ে দেওয়া হয়েছে। আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এখন আর লেখাপড়া নাই, সেখানে মবক্রেসির দ্বারা নিয়ন্ত্রিত হয় স্বাধীনতা বিরোধী শক্তিকে এস্টাবলিশ করে রাখা হয়েছে। এক কথায় বলতে গেলে উন্নয়নের অগ্রযাত্রার বাংলাদেশটাকে ধ্বংসে পরিণত করা হয়েছে। মানুষের আশা ভরসা কিছু নাই, রাস্তাঘাটে যে কোনো কাউকে যে কোনো মেরে ফেলতে পারে, কোনো বিচার হবে না, এবং যার যা ইচ্ছা সেটা সে করতে পারে। এই পর্যায়ে বাংলাদেশটাকে নিয়ে এসেছে বর্তমান যারা ক্ষমতাসীন, ইউনূস এবং তারকে যারা নিয়োগ করেছে তারা। এক কথায় আপনার চমৎকার একটা সামারি আমরা পেয়ে গেলাম যে বাংলাদেশ এক ভয়াবহ খাদের কিনারে। আজকে 14 মাস হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ কোন জায়গা থেকে আসলে সরকারের অবস্থা খুব খারাপ, আমরাও বুঝতে পারছি, এবং সরকার ভয়ানক টেনশনের মধ্যে আছে। কিন্তু বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা নিরাশ। আপনি কি আশার একজন রাজনীতিবিদ, বাংলাদেশের একজন খ্যাতিমান আইনজীবী, এবং শুধু তাই নয়, আপনি সমাজ সচেতন একজন মানুষ। বিভিন্ন সময়ে বিগত সময়গুলোতে আপনি টেলিভিশনে এসে সমাজ নিয়ে, রাজনীতি নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন। বাংলাদেশের মানুষকে কি আমরা আমাদের এই শোটা থেকে আসার কথা শোনাতে পারি, নাকি নিরাশ, এই যে অচল অবস্থা এটি চলতেই থাকবে নাকি? দেখুন, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার যে অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ, আমি
প্রায় 65-র কাছাকাছি জীবন, আর আইন পেশায় প্রায় 40 বছরের কাছাকাছি, ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে এ পর্যন্ত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমার মনে হয় যে কোনো নেগেটিভ বিষয়ের একটা পজিটিভ দিক থাকে। সেই পজিটিভ দিকটা ধরুন, আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্বপর অবস্থায় পাকিস্তানিরা যদি একের পর এক ভুল না করতো, তাহলে বাংলাদেশের অভ্যুদয় হওয়া কঠিন হয়ে দাঁড়াতো। আপনি ধরুন, অবিভক্ত ভারতে সেই সময় নেহেরু যদি তাদের ইন্টেলেকচুয়ালদের পরামর্শটা অ্যাভয়েড না করতেন, তাহলে আজকে যে কাশ্মীরের বিভাজিত অবস্থা, এটা নাও হতে পারত। 1/11-এর সময় 1/11 সরকার যদি ভুল না করত, তাহলে দ্রুততার সঙ্গে রাজনীতির একটা গুণগত পরিবর্তনের দিকে তখন এগিয়ে আসাটা কঠিন হতো। ক্ষমতায় যারা ছিল, ধরুন বিএনপি, তারা যদি প্রথম হচ্ছে তারা গণতন্ত্রকে ধ্বংস করলো, ধরেন মাগুরা কেলেঙ্কারির কথা, ঢাকায় তেজগাঁর ঘটনার কথা, নানা রকম ভাবে, যে মোসাদ্দেক আলী ফালুর ইলেকশন, মাগুরার ঘটনা, গণতন্ত্র ধ্বংস হয়ে গেল। তারপর সবার প্রত্যাশা অনুযায়ী একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে নিজেদের মতো করে ব্যবহার করতে গিয়ে তারা বিচারপতি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা করতে হবে এমন একটি স্বপ্ন নিয়ে বিচারকদের বয়স বাড়ালো। সেই বাড়াবার পরেই মানুষের কাছে ধরা পড়লো যে কে এম হাসান একসময় তাদের আন্তর্জাতিক সম্পাদক ছিলেন, সেই সরকারের দ্বারা একজন ডিপ্লোম্যাট হিসাবে ছিলেন। ফলে ক্ষোভের দানা বেঁধে উঠলো। কোর্টে যাওয়া হলো। কোর্টে তৎকালীন সময় প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী থেকে শুরু করে আওয়ামী লীগ সবাই মিলে একটা মামলা করলো। বিচারপতি আওলাদ আলীর কোর্টে সেই মামলাটাকে শুনানি করতে দিল না। তৎকালীন অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাসিরের কাছ থেকে একটা কাগজে লিখে আনলো, এই মামলা শুনানি হবে না। তখন শুনানি হলে হয়তো একটা পর্যায়ে হতো, তখন কিন্তু 1/11 উত্তাল অবস্থা হয়ে উঠলো। ফলে রাজনীতির অন্য একটা পরিবর্তন হয়ে গেল। 22শে জানুয়ারির যে নির্বাচনটা করার একেবারে মুখোমুখি করে ফেলছিল, সেটাকে ধ্বংস হয়ে গেল। আমি সবসময় নেগেটিভ বিষয়ের ভিতর থেকে কোনো না কোনো ভাবে একটা পজিটিভ দিককে দেখি। ফলে বাংলাদেশে ধরুন আজকে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, এরা যদি সবকিছু ভালোভাবে করত, মোটামুটি ভালোভাবে করত, তাহলে কিন্তু এমন হতে পারতো, মানুষ বলতো দীর্ঘকাল তো রাজনৈতিক লোকদের শাসন দেখেছি, অরাজনৈতিক লোকরা কিছুদিন থাকুক না, এরা তো খারাপ করছে না। ফলে এরা যত খারাপ করতেছে, ততই কিন্তু মানুষ বুঝতেছে যে একটা রাজনৈতিক নির্বাচিত সরকার ছাড়া এই জাতীয় এনজিও চালানো, এই জাতীয় সুদের ব্যবসা করা, যারা ব্যক্তিগত সুবিধা ছাড়া কিছুই বোঝে না। আবার ধরুন ইউনূস যদি এই সময় তার নিজের মামলাগুলো প্রত্যাহার করে না নিত, রাষ্ট্রের পাওয়া 666 কোটি টাকা ট্যাক্স মৌকুফ না করত, নিজে একটা ইউনিভার্সিটি না নিত, ডিজিটাল ওয়ালেট না নিত, আদম ব্যবসা লাইসেন্স না নিত, তাহলে কিন্তু মানুষ এমন হতো পারতো, বলতো যে না এই লোকটা তো খুব ভালো লোক, নিজের জন্য তো কিছুই করে না, তাহলে এই লোকটা দেখি না কিছুদিন কিছু করে। এর যত খারাপ কাজ করতেছে, তত মানুষ বুঝতেছে যে এর দ্বারা আমার কার উপকার হবে না, দেশের উপকার হবে না। ফলে উদ্ভূত পরিস্থিতিতে আমার মনে হয় মানুষের একটা শিক্ষারও দরকার ছিল, অনুভূতির দরকার ছিল। যেমন আওয়ামী লীগের দুজন নেতার সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছে আমরা অনেকদিন ক্ষমতায় ছিলাম, অনেক ভালো কাজ করেছি, তারপর অনেকের ধারণা আমাদের এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে, আর আমরা তো মানুষ, ভুল হতেই পারে। ফলে এই 1 বছর মানুষকে যদি আমরা দেখতে দেই যে মানুষ দেখো আমরা কি করছিলাম, এই 1 বছরে মানুষের অভিজ্ঞতা হয়ে গেছে। ফলে ওদের কৃতকর্ম মানুষকে আবার গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাবার জন্য এখানে উন্মুখ করে তুলেছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবার বলছেন যে আমি বিদেশের কাছে বাংলাদেশের একটা অংশ লিজ দিতে চাইনি, আমি আমার পোর্ট দিতে চাইনি, নতুন একটা রাষ্ট্র গঠন করবে তাদের জন্য তাদের আমি বেস করতে দেইনি। তিনি পার্লামেন্টে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্বে বক্তৃতা দিয়ে বলছেন যে একটি দেশকে যদি আমি এই সুযোগ দেই, তাহলে আমার ক্ষমতা থাকতে কোনো অসুবিধা নাই। ওই দিন পার্লামেন্টে আমি নিজেও ছিলাম। ফলে শেখ হাসিনার কথাই যে সঠিক ছিল, যারা শেখ হাসিনাকে রাতে টেলিভিশনে ইচ্ছা মতো গালিগালাজ করতেন, শেখ হাসিনার শাসন খারাপ, শেখ হাসিনা খারাপ, নানা রকম, এখন তারা বলতেছে যে শেখ হাসিনাও সঠিক ছিল। ফলে সাজ্জাদ কাদির, আমার কাছে মনে হচ্ছে সেদিন খুব দূরে না, বাংলাদেশের মানুষ আবার সুশাসন ফিরে পাবে, গণতান্ত্রিক রাজনীতিতে বাংলাদেশ আবার ফিরে আসবে। আমরাও আশা করতে চাই যে গণতান্ত্রিক রাজনীতিতে
ফিরে আসবে। কিন্তু কথা আছে, আপনি যে অব্যবস্থাপনা, যে ব্যর্থতার কথা বললেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, এই সরকারের সময় এখন যে রাজনৈতিক ব্যবস্থাটা আছে, রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলো যেন এই সরকারের অংশীদার, এই সরকারের সাথে একাকার হয়ে গেছে। কিন্তু আমরা যে উত্তরণ থেকে মুক্তির পথে আসবো, বাংলাদেশের জনগণ উপলব্ধি করছে এই উত্তরণের নেতৃত্ব দেওয়ার জন্য তো একটি প্ল্যাটফর্ম দরকার। আমরা এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা, অবৈধভাবে নিষিদ্ধ করে রাখা আওয়ামী লীগকেই মনে করি যে সেই প্ল্যাটফর্মের নেতৃত্ব দিতে পারে। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আসলে খুব মোটা থেকে আশাবাদী করবা সাংগঠনিক ভাবে। এখানে দুটো ব্যাপার আছে, সাংগঠনিক ভাবে আর একটা তৃণমূল নেতৃত্বের মধ্য থেকে। আমরা কি খুব বেশি আশাবাদী করবার মতো কোনো কথা বলতে পারি যে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে? আমি কখনো নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দৃঢ় সিদ্ধান্তে যাই না, আমি সবসময় ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি। আমি সিম্পলি আপনাকে বলি, বঙ্গবন্ধু যখন ইয়াং লিডার, তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দল ছেড়ে চলে গেলেন। এর পূর্বে শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনজনের সক্রিয় রাজনীতি থেকে সরে গেলেন। একজনে গেলেন শান্তি সম্মেলনে, সোহরাওয়ার্দী সাহেব। শেরে বাংলা বললেন আমার বয়স হয়ে গেছে, আমি সক্রিয় রাজনীতি থাকবো না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী চিকিৎসার জন্য গেলেন। তখন বঙ্গবন্ধু ইয়াং, তার পক্ষে আওয়ামী লীগ পরিচালনা করা খুব কঠিন হয়ে যাবে, এটাই অনেকের ধারণা ছিল। তার ভিতরে একটা ঝুঁকি নিয়ে আবার তিনি বললেন যে মুসলিম শব্দটা বাদ দেব, অর্থাৎ আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দিলেন। তখন কিছু কট্টরপন্থী মুসলমানরা বলল যে এই ছেলে ছোকরার সঙ্গে দল করা যাবে না, এ দেশ হলো মুসলমানের দেশ, আমরা মুসলিম শব্দ বাদ দিলে এই দেশে দল করা যায়। বঙ্গবন্ধু দূরদৃষ্টি রাখছিলেন। সেই বঙ্গবন্ধুর নেতৃত্বেই কিন্তু আইয়ুব বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন অনেকে বলছিলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং চাইনিজ পন্থীরা বলছিলেন নির্বাচনে যাওয়া যাবে না। বঙ্গবন্ধু বললেন না, মানুষকে তো দেখাতে হবে যে মানুষ আমাদের কর্মসূচিকে সাপোর্ট করে কিনা। নির্বাচনের সিদ্ধান্ত নিলেন, কেউ কেউ বলছিলেন এটা দুই কুকুরের লড়াই। বঙ্গবন্ধু নির্বাচন করার পর সবাই বলল ঠিকই আছে, এখন তো বলা যায় যে জনমত আমাদের পক্ষে। বঙ্গবন্ধুর দূরদৃষ্টি কিন্তু তখন সঠিক ছিল। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা, বঙ্গবন্ধুকে হত্যা করার পর অনেকে বলছিল তার নিকটবর্তী নেতৃবৃন্দ যাদেরকে জেলখানায় মারা হয়েছে, আর আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ বলতে আর কিছু নাই। সেই আওয়ামী লীগ কিন্তু 21 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকে। 81 সালে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে যান যখন, তখন কিন্তু দুইটা দল হয়ে যায়, একটা ফ্রিডম পার্টি ফারুক রশিদের নেতৃত্বে, আর একটা প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি কর্নেল শাহরিয়ার রশিদের নেতৃত্বে। তারা বিভিন্ন জায়গায় গুলি শুরু করলো। 32 নম্বরে গুলি করলো, সেই গুলি ভেদ হয়ে মোহাম্মদপুরে লোক মারা গেল। এরশাদের সময় চট্টগ্রাম লালদিঘি ময়দানে শেখ হাসিনার জনসভায় গুলি করলে 11 জন মারা গেল। তারপর 2004-এ শেখ হাসিনাকে গ্রেনেড দিয়ে মেরে ফেলতে চাইলো। তারপরে শেখ হাসিনাকে 2007-এ অ্যারেস্ট করে তার বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেল। এই যে কয়েকটা স্তর আমি বললাম, এসব জায়গায় কিন্তু নেতৃত্বহীন অবস্থা হয়েছিল। শেখ হাসিনা যখন জেলে, কিছু সিনিয়র নেতারা সংস্কারের নামে শেখ হাসিনাকে পরিত্যাগ করার পরিকল্পনা করেছিলেন। তখন তৃণমূলের লোকরাই কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করলেন, আওয়ামী লীগকে রক্ষা করলেন। এই কারণটা আমি এই কারণটা যখন ছিল তখন কিন্তু নেতৃত্ব ছিল না। এখন কিন্তু আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা, শেখ রেহানা বেঁচে আছেন এবং আওয়ামী লীগের ইতিহাসে বিভিন্ন সময় নেতারা বিট্রাই করছেন, বিট্রাই করেন নাই তৃণমূলের কর্মীরা। ফলে এই তৃণমূলের কর্মীদের সঙ্গে শেখ হাসিনা এখন নেতাদের মাধ্যমে না, ডাইরেক্ট নিজে যোগাযোগ করছেন। তিনি নিজে ফোন ধরছেন, তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, কারু সরাসরি ফোনে সাংবাদিকদের সঙ্গে, আইনজীবীদের সঙ্গে, শ্রমিকদের সঙ্গে, দলের নেতা কর্মীদের সঙ্গে নিজে যুক্ত হয়ে যে কথা বলছেন। শেখ হাসিনা হচ্ছে তাদের নিউক্লিয়াস, তাদের স্পিরিট। কাজে ওই শেখ হাসিনা যেখানে আছেন সেখানে থেকে তিনি, ওই যে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে ছিলেন, কিন্তু তার নামে যুদ্ধ হয়েছিল, তার যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। অনুরূপভাবে শেখ হাসিনা যে এখন সবাইকে বলতেছেন এই করো, এই করো, এই করো। ফলে শেখ হাসিনা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এবং যে নেতৃত্বটা তার প্রাণ শক্তি, সেটা হলো তৃণমূল। সেই তৃণমূলও কিন্তু এখন যেভাবে রাস্তাঘাটে নেমে গেছে,
এই ইউনুস বলতেছে একটা লোকে ধরে দিলে 5,000 টাকা পুরস্কার। সাজ্জাদ কাদির কয়জনাকে ধরবে? দেশের লোক সংখ্যা 18 কোটি, 1/3 আওয়ামী লীগ বা আওয়ামী মনা, তাহলে 6 কোটি। জেলখানার ক্যাপাসিটি হচ্ছে 42,000। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 3,60,000। 42,000 ক্যাপাসিটি, গ্রেপ্তার করে ফেলছে 3,60,000। আর যদি আমি 6 কোটির কথা বলি, কোথায় রাখবে? আর এত লোক ধরা যায় না। আর যাদের দিয়ে ধরাবেন সেই মানুষগুলো এখন বিরক্ত যে তাদের যে নির্মমভাবে খুন করা হয়েছে, পুলিশদের খুনের বিচার হবে না, তারাও কিন্তু এই সরকারের পক্ষে না। ফলে মেশিনারিজও তার পক্ষে না, সাধারণ মানুষও তার পক্ষে না, খেটে খাওয়া মানুষরা তার পক্ষে না, সুশীলরা তার পক্ষে না। 11টি দেশে গেছে, 11 দেশ থেকে 11 বস্তা চাল পর্যন্ত বাংলাদেশে আনতে পারেনি। ব্রিটেনের প্রাইম মিনিস্টার তো চরম অপমান করে বলছেন ওর সাথে দেখাই করব না। এইরকম অপমান কোন দেশে কেউ হয় না। ধরেন আপনার বাড়িতে আমি দাওয়াত ছাড়াও যদি যাই, তাতেও তো আপনি দরজা খুলবেন। উনি ব্রিটেনে এসে বসেছিল, সেখানে ব্রিটেনের প্রাইম মিনিস্টার বলছে দেখাই করব না। আবার ওনার উপদেষ্টা যেসব দেশে যাচ্ছে ডিম পাইতেছে, হেনেস্তা পাইতেছে, উনি নিজেও এখন বাঁচার তাগিদে বডিগার্ড হিসাবে 3টা দলের 4 জন নেতাকে নিয়ে যাচ্ছে যে আমার সাথে তো লোক নাই, এরা থাকলে এদের রিসিভ করতে কিছু লোক আসবে, তাতে অন্তত হেনস্তার হাত থেকে বাঁচতে পারি। ফলে বাংলাদেশের মানুষ এবং বিদেশে থাকা বাঙালিরা কোনো জায়গায় এদের গ্রহণযোগ্যতা নাই। মানুষ এখন অপেক্ষা করছে শেখ হাসিনার কারণটা হলো শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী হিসাবে যে ডেভেলপমেন্ট দিতে পেরেছেন, এই ডেভেলপমেন্ট অতীতে এরশাদ, খালেদা জিয়া, জিয়াউর রহমান কেউই দিতে পারে নাই। ফলে মানুষের আস্থা এখন শেখ হাসিনায়। সে কারণে অদূর ভবিষ্যতে, সেদিন খুব দূরে না, অদূর ভবিষ্যতেই ঢাকার রাস্তায় বিস্ফোরণ হয়ে যাবে। এটা গ্রেনেডের বিস্ফোরণ না, বোমার বিস্ফোরণ না, জঙ্গিবাদের বিস্ফোরণ না, গণমানুষের বিস্ফোরণের মুখে কেউ টিকতে পারবে না। সেদিন খুব কাছাকাছি ইনশাআল্লাহ, এটা আমার পর্যবেক্ষণ। চমৎকার কথা বললেন। আমাদের এই শোগুলা করার উদ্দেশ্য হলো বাংলাদেশকে আশা দেওয়া, নিরাশ বাংলাদেশের পাশে দাঁড়ানো। সেই দায়িত্ববোধের জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের মতো ভয়েসকে আমরা সাথে আনি। এবং তৃণমূলের শক্তির কথা বললেন আপনি। আজকে শুক্রবার রাজধানী ঢাকায় একটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে 26টি মিছিল হয়েছে বিভিন্ন জায়গায়। 5,000 টাকা ধরিয়ে দিলে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে পুরস্কার, তারপরে 26টি মিছিল হয়েছে। গতকালকে চট্টগ্রামে মাইকিং হয়েছে আওয়ামী লীগকে না বাসা ভাড়া না দেওয়ার জন্য। এগুলো নিঃসন্দেহে সারা বাংলাদেশের মানুষ আপনারা শুনুন, আপনারা জানুন, দেখুন, বুঝুন যে কতটা ইতিবাচকতা। আমি আপনার একটা আলাপ প্রসঙ্গে এই মুহূর্তে কথা বলতে চাই। আপনি নিজেও একটা এই মুহূর্তে ভয়েস বাংলাদেশের মানুষকে আশা দিচ্ছেন, ভরসা দিচ্ছেন। আপনার নিজস্ব একটা সামাজিক প্ল্যাটফর্ম চ্যানেল আছে মুক্ত বাতায়ন। আমি একদিন আগে একটা ভিডিও দেখলাম যেটিতে আপনি বলছেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পদ্মা পাড়ের জেলাগুলো ইতিমধ্যে দখল হয়ে গেছে। দখল বলতে, দখলদারিত্ব বলতে মুক্তির পক্ষে, স্বাধীনতার পক্ষে মানুষ কথা বলছে। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ, দুঃখিত, সাম্প্রতিক সময়ে ফরিদপুরের ভাঙ্গার যে বিস্ফোরণ ঘটলো আমরা সেটি দেখলাম। আপনি যদি একটু আমাদের এই প্ল্যাটফর্মে সেটি একটু ব্যাখ্যা করেন যে আপনি তথ্য উপাত্ত সহ বিশ্লেষণ করেছিলেন, চমৎকার বিশ্লেষণ করেছিলেন, সেই জায়গায় আমি একটু কথা শুনতে চাই, বাংলাদেশের মানুষকে শোনাতে চাই। দেখুন, দক্ষিণ অঞ্চল 19টি জেলা, এই 19টি জেলার মানুষদের কোনো ডেভেলপমেন্ট হয়নি। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সেই সংবিধানে বলা হয়েছে উন্নয়নের সমতা রাখতে হবে। সেই সমতার জায়গায় পিছনে পড়ে থাকা মানুষদের জন্য স্পেশাল মেজার্স নিতে হবে। তো আমরা, ধরুন আমার কথায়, আমার নির্বাচনী এলাকা পিরোজপুর, আমরা বাড়ির থেকে নৌকায় করে এক দুপুর অতিক্রম করে যেতাম পিরোজপুরের হুলারহাট লঞ্চ ঘাটে। সেখানে অনেক যুদ্ধ করে লঞ্চে উঠে, লঞ্চের ডেকে ওখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করত। আমরা সকালবেলায় বাড়ির থেকে বের হতাম, তা সন্ধ্যার দিকে লঞ্চ স্টার্ট করতো ঢাকার উদ্দেশ্যে। আমরা ঢাকায় গিয়ে পৌঁছাইতাম পরের দিন 12টা 1টায়। আর একটু ডেভেলপমেন্ট হওয়ার পরে আমরা, আমার এলাকা থেকে বিভিন্ন বাস পরিবহন আসে, বাস থেকে আসা যাওয়া শুরু করলাম। সেই বাসের আসা যাওয়ায় আমার 9 ঘন্টা, 9.5 ঘন্টা লাগতো। আমাকে আড়িয়াল খা, পদ্মা সেতু,
পাটগাতি সেতু সহ ধলেশ্বরী সেতু, এরকম 9টা সেতু পার হতে হতো। সরি, 9টা না, আমাকে 5-6টা সেতু পার হতে হতো। যারা পটুয়াখালী থেকে আসতো তাদেরকে 6টা ফেরি পার হতে হতো। বরিশাল থেকে যারা আসতো তাদেরকে এরকম পার হতো। তা আমাদের ঢাকায় আসতে লাগতো 9 ঘন্টা। এর ভিতরে ওই পদ্মা পারে এসে ওখান থেকে আবার ফেরিতে অথবা একটা যন্ত্রচালিত বোটে উঠতে হতো। বোটে উঠতে গিয়ে পড়ে যেতাম, আমাদের ব্যাগ সহ নদীর ভিতর পড়ে যেতাম, অথবা গাদাগাদি করে আসতে হতো। আমরা সেই মানুষরা এখন ঢাকায় আসি 3 ঘন্টার মধ্যে, কোনো হ্যাসেল নাই। যে পদ্মা সেতুতেই শুধু আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় যেত শুধু পদ্মা পাড়ি দিতে, এবং তাও সিরিয়াল নিয়ে থাকা অনেক কিছু। এখন সেখানে আমার 6 মিনিট সময় লাগে, 2.5 ঘন্টার জায়গা 6 মিনিট সময়। এর কতটা লাভ হয়েছে? প্রথম লাভ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে উন্নয়নের পূর্ব শর্ত। দ্বিতীয় হচ্ছে আমাদের এলাকার কাঁচা মালামাল ঢাকায় আনা যেত না, কারণ পথেই ট্রাকে আসতে গেলে বলতো আগে জনসাধারণে বাস যাবে, ট্রাক রাখো। তার ট্রাকের ভিতরে শাক সবজি মাছ যেটা পচনশীল, এটা পথে নষ্ট হয়ে যেত। হাঁস মুরগি ঢাকায় যেটা আনা হতো সেখানে পথে মারা যেত, গরমে মারা যেত। অনেক অসুস্থ মানুষরা ফেরিতে উঠতে উঠতে পথের মধ্যে মারা যেতেন। ট্রিটমেন্ট আসার মানুষদের সুযোগ ছিল না। ফলে আর এলাকায় কোনো ইন্ডাস্ট্রি কোনো শিল্প হতো না, এই কারণে বলতো না 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 ওইখানে যাওয়া যাবে না। এখন এই রাস্তাঘাট হলে আমার পটুয়াখালী রুটের 6টা ফেরি, কাউ একটা ফেরি নাই, এখন ব্রিজ হয়ে গেছে। বরিশাল রুটের 6টার মতো জায়গা নেই। আমার নাজিরপুর পিরোজপুর রুটে ওই রকম অবস্থা। এখন আমার কোনো ব্রিজ পার হতে হয় না, সরি ফেরি পার হতে হয় না, সব ব্রিজে এবং কোনো ব্রিজে দাঁড়ানো লাগে না। এর ফলে আমাদের এলাকা এখন বিভিন্ন কৃষিজাত শিল্প গড়ে উঠতেছে। আমার এলাকার মাছ সবজি ফল ঢাকায় আসতেছে, ঢাকার থেকে সরাসরি বিদেশে এটা এক্সপোর্ট হচ্ছে। আর আমার এলাকার জায়গা জমির দাম বেড়ে যাচ্ছে, ঢাকায় বসবাসের কঠিন অবস্থা, আমার এলাকায় মানুষ এখন আবাসন করতেছে। আর অন্যান্য যে সকল ডিপার্টমেন্ট, সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট ইনস্টিটিউশন, ধরুন আমার পিরোজপুরে আমি কল্পনা করতে পারিনি যে কোনোদিন একটা সরকারি বিশ্ববিদ্যালয় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি দাবি জানিয়েছিলাম, তিনি আমাকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছেন। তিনি আমার বরিশালে থেকে শুরু করে সব যে এলাকায় স্পেশালাইজড এডুকেশনের জন্য বিশ্ববিদ্যালয় দিয়েছেন, পলিটেকনিক ইনস্টিটিউট দিয়েছেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দিয়েছেন। আমরা যাতে ডিজিটালাইজ হই এই জন্য টেকনিক্যাল ট্রেনিং এর জন্য, অর্থাৎ এই যে আইসিটির জন্য বিভিন্ন ইনস্টিটিউশন দিয়েছেন। এইটা যদি রিমোট অঞ্চল হতো তাহলে রিমোট অঞ্চল এটা সম্ভব হতো না। তারপরে সরকারি কর্মচারী কর্মকর্তাদের ট্রেনিং এর যে ইনস্টিটিউট সেগুলো আমার এলাকায় দিয়েছেন, হাউজিং এস্টেট দিয়েছেন। এর ফলে উন্নয়নের যে সমতাটা যার দ্বারা পড়েছিলাম আমরা, সেই সমতাটা আসার কারণে আমার এলাকার মানুষ মনে করে যে যে দলও করতো না কোনদিন, সে মনে করে এই এলাকার খবর কেউ কোনোদিন রাখতো না। শেখ হাসিনা আমাদের মেট্রো আমাদের রেল লাইন দিয়েছে। আগে মানুষ হাসি তামাশা করে বলতো, বলো তো কোন জেলা রেল লাইন নাই, বলে বরিশালে। এখন আমার বরিশালে আমি রেল লাইন পাচ্ছি। কত দ্রুত এলাকায় আসা যায়, লঞ্চে উঠে ডুবে মারা যেত কারা, হাসাহাসি হতো আমাদের নিয়ে। ফলে ওই অঞ্চলের মানুষদের কাছে শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী না। তারা মনে করে যে আমাদের পিছনে পড়ে থাকা উন্নয়ন বঞ্চিত অবস্থায় আল্লাহর রহমত হিসাবে তিনি এসে যা করে দিয়েছেন। আমরা শেখ হাসিনাকে চিনি, উনি যে দল করে আমরা সেই দল চিনি, কারণ যে ডেভেলপমেন্ট উনি আমাদের দিয়েছেন এই ডেভেলপমেন্ট কেউ দেন নাই। ফলে পদ্মার অপর পাড়ের 19টা জেলায় নৌকা আওয়ামী লীগ এটা তো আছেই, ওখানে একটা শব্দটা কেমন হয়ে যাবে আমি জানি না, ওখানে একটা শেখ হাসিনা লীগ হয়ে গেছে। তারা মনে করে শেখ হাসিনা আমাদের যে উন্নয়ন দিয়েছে আমরা তার পক্ষে। দেখেন না, ভাঙ্গায় 2টা ইউনিয়ন পরিষদের সীমানার ভিতরে বিভাজন, এইটা 2টি ইউনিয়ন পরিষদের সীমানা বিভাজন না। মানুষ উত্তাল হয়ে উঠেছে, এই উত্তাল সমুদ্র জনসমুদ্রে পরিণত হয়েছে। আমার এলাকায় যে ডেভেলপমেন্ট হয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট ইউনিভার্সিটি, মানুষ বলে দেশ স্বাধীন হয়েছে 54 বছর, আমরা ইউনিভার্সিটি পাবো, পিরোজপুরে পলিটেকনিক ইনস্টিটিউট পাবো, সরকারি হাউজিং এস্টেট হবে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হবে, এটা আমি কল্পনাও করিনি। ফলে
আমাদের ওই 19টি জেলার মানুষ এই ইউনূস আসার পরে যা কিছু ডেভেলপমেন্ট উনি করছে চট্টগ্রাম ডিভিশনে, ফলে আমার এলাকার মানুষরা এখন হিসাব মিলাচ্ছে যে শেখ হাসিনা থাকলে এই এলাকার ডেভেলপমেন্ট হয়, আর এই ইউনূস আসার পর হচ্ছে অন্য ডেভেলপমেন্ট। আর একজন প্রধানমন্ত্রী আসার পর হয়েছিল বগুড়া, ফেনী, ওই অঞ্চলে ডেভেলপমেন্ট। ফলে উন্নয়নের স্বার্থে আমার এলাকার মানুষ এখন মনে করেন এই ইউনূস আমাদের শত্রু, এই ইউনূস আমাদের উন্নয়ন কেড়ে নিচ্ছে, এই ইউনূস আমাদের এলাকার যে প্রজেক্ট সেই প্রজেক্ট কেটে নিচ্ছে। আপনি শুনলেও অবাক হয়ে যাবেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া 2-3টা বড় প্রজেক্ট কেটে নিয়েছে। এই প্রজেক্ট গুলো পদ্মার অপর পার অর্থাৎ আমাদের পারের ছিল। এই ঘটনা প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছে। আমাদের পায়রা বন্দর হয়েছে, আমাদের মোংলা যে চাল্লা মোংলা বন্দর সেটা অতীতে কল্পনা করা যায়নি। আমাদের গভীর সমুদ্রের বন্দর, বিদ্যুৎ উৎপাদন, সব মিলে আমাদের অঞ্চলের যে ডেভেলপমেন্ট, আমি এখানে একটু আমাদের অঞ্চল বলতে আমি যে অঞ্চলের মানুষ সেটাকে ব্যাখ্যা করলাম। সেজন্য বলছি পদ্মার অপর পাড়ের মানুষরা ইউনূসের এখন নাম শুনতে পারে না, তাদের আহাজারি, সেই আহাজারির প্রতিফলন ঘটেছে গোপালগঞ্জে র্যাব, সোয়াদ বাহিনী, বিজিবি, পুলিশ, মাস্তান বাহিনী, ডিসগাইজে সশস্ত্র বাহিনী, সব বাহিনী, তারপর আর্মির এপিসি, যে ওই যে ট্যাঙ্কের মতো যে ভিতর ঢুকাইয়া হাসনাত আব্দুল্লাহদের পার করানো হয়েছে। এত কিছু নিয়ে যাওয়ার পরেও নিরস্ত্র মানুষের যে দ্রোহের আগুন দেখছে, ওই দ্রোহের আগুনটা, ভাঙ্গার আগুন, গোপালগঞ্জের আগুন, এই আগুনটা সারা দক্ষিণ অঞ্চলে ছড়িয়ে গেছে। আর আপনি তো বললেন ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়ায় বিশাল মিছিল হয়েছে, চট্টগ্রামে হয়েছে। এখন ইউনূস এবং তার পারিষদ দেশের ভিতরে যেখানে যায়, ধরেন চট্টগ্রামে গেছে এই যে তার এনসিপি পার্টিরা, সেখানে সোয়াদ বাহিনী ছিল, কুকুর বাহিনী ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, বিজিবি ছিল, কোনোটাই রক্ষা হয়নি। মঞ্চে মানুষ বোতল ছুড়ে মারছে। কক্সবাজারে গেছে, একই অবস্থা হয়েছে। ময়মনসিংহে দৌড় প্রতিযোগিতা, মানে ধাওয়া খাইছে, দৌড় হইতেছে। গোপালগঞ্জের অবস্থা তো দেখলেনি, ফরিদপুরে যেতে চাইছিল, ওদের থেকে ফিরে আসছে। আর লন্ডনে আসলে ধাওয়া খায়, নিউ ইয়র্কে ধাওয়া খায়, জাপানে ধাওয়া খায়। দেশের বাইরে কোনো জায়গায় এদের গ্রহণযোগ্যতা নাই। ফলে শুধু দক্ষিণ অঞ্চল না, সারা বাংলাদেশেই কিন্তু এখন একটা উত্তাল ঢেউ উঠছে। মানুষ মনে করে যে আমার অধিকার, আমার ডেভেলপমেন্ট। আবার মানুষের কিছু মৌলিক অধিকার আছে, সংবিধানের 15 অনুচ্ছেদে বলে, যেটা আজকে ধরুন 116টা সোশ্যাল সেফটি নেটওয়ার্কে শেখ হাসিনা সাহায্য দিত। বিধবাদের, স্বামী পরিত্যক্তদের, বন্ধাদের, যারা পঙ্গু তাদেরকে নানাভাবে, মুক্তিযোদ্ধাদের, এগুলা সব মুখ থুবড়ে পড়ে গেছে। নিবেশ করা হতো মুক্তিযোদ্ধাদের জন্য, সেটা বন্ধ হয়ে গেছে। একটা মানুষ গৃহহীন থাকবে না। শেখ হাসিনা গৃহহীনদের গৃহ তৈরি করে দিয়ে বিনামূল্যে বিদ্যুৎ, বিনা টাকায় দলিল করে দিয়ে মালিকানা সহ দিতেন, সেই প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। 1 জানুয়ারিতে স্কুলে বাচ্চাদের বই দেওয়া হতো বিনামূল্যে, সেটা বন্ধ হয়ে গেছে। মেয়েদের এবং বাচ্চাদেরকে পড়ার সুবিধার্থে লোভনীয় করার জন্য তাদের বৃত্তি দেওয়া হতো, সেটা বন্ধ হয়ে গেছে। সব মিলে দক্ষিণ অঞ্চলের মানুষ একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি ওই অঞ্চলের মানুষ হিসাবে বলতে পারি, অন্য এলাকায় একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, কিন্তু দক্ষিণ অঞ্চলের ক্ষোভ এমন জায়গায় পৌঁছেছে, কোন র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, সোয়াদ বাহিনী, বিজিবি বাহিনীতে কাজ হবে না। মানুষের কাছে একটা বাহিনীতে তারা পরিণত হয়েছে। সেটা কে কিভাবে নেবেন জানি না। আমি নির্মোহ ভারতে বলতে পারি, দক্ষিণ অঞ্চলে এখন প্রতিটি মানুষ শেখ হাসিনা বাহিনীতে পরিণত হয়ে গেছে। বাহ। এবং এটি সারা বাংলাদেশে বিস্তার লাভ করছে। শেখ হাসিনা শুধু দক্ষিণাঞ্চল নয়, সারা বাংলাদেশে বিগত 16 বছরে যে উন্নয়ন তিনি করেছেন, তার আগের সময়তে এই উন্নয়ন হয়নি। আমরা এবার একটু ভূ রাজনীতিতে আসি, যে ভূ রাজনীতিতে কি হচ্ছে বাংলাদেশে। মার্কিন সামরিক উপস্থিতি, ওদিকে চীন, ভারত, নানা রকম তৎপরতা দেখা যাচ্ছে, বিভিন্ন কিছু। আপনি একটু কি বলবেন? ভূ রাজনীতিতে আসলে মানুষের মধ্যে নানা ধ্যান ধারণা, ভুল ভ্রান্তি, বিভিন্ন কিছু আছে। আপনি যদি একটু এই বিষয়ে বলতেন, মার্কিন সামরিক উপস্থিতি বাংলাদেশে। দেখুন, বঙ্গবন্ধুকে জোট নিরপেক্ষ সম্মেলনে বক্তৃতা দিতে যখন বলা হলো, তখন তিনি একটা কড়া বক্তৃতা দিয়ে ফেললেন। সেই বক্তৃতাটার পরে
একজন বিশ্বখ্যাত নেতা তাকে বললেন, তুমি আজকে যে কথাটা বললা, এখন থেকে কিন্তু সাম্রাজ্যবাদের একটা বুলেট তোমাকে তাক করে থাকবে। বঙ্গবন্ধু নাকি রিপ্লাই দিয়ে বলছিলেন, আমার অবস্থা যদি চিলির আলেন্দ্রের মতো হয়, আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। তাকে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধীর, যিনি আমাদের দুঃসময়ের স্বজন। ইন্দিরা গান্ধী পরিচয় করে দেওয়ার আগেই বঙ্গবন্ধুকে ঘিরে বিশ্ব নেতারা একত্রিত হয়ে গেলেন। তারপরে জোট নিরপেক্ষ সম্মেলন থেকে শুরু করে ওআইসিতে যাওয়া অনেক ঘটনা প্রবাহে বঙ্গবন্ধু সারেন্ডার করলেন না। নির্মমভাবে তাকে হত্যা করে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে চাইল পরাজিত শক্তি এবং তাদের যারা পৃষ্ঠপোষক। বঙ্গবন্ধুকে খুনের পরে শেখ হাসিনাও কিন্তু, এটা আমার আঞ্চলিক ভাষায় বলে একগুয়ে, আরো বাংলায় সহজ সরল ভাষায় বলে ঘাউড়া। শেখ হাসিনাকে, আমি তার ক্যাবিনেটে ছিলাম একটা টার্ম, 2বার এমপি ছিলাম, কাছের থেকে দেখেছি। অন-11 আমি তার খুব কাছে ছিলাম তার আইনজীবী হিসাবে, আমি তাকে ভালো করে চিনি। তিনি তার ওই যে বক্তৃতায় বলছিলেন যে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আমি কোনোভাবে ক্ষমতায় থাকবো না। এসবের কারণে মেটিকুলাস ডিজাইন করে বিদেশ থেকে আনা টাকায় বিভিন্ন সেক্টরকে ডেভেলপ করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরে তারা একটা প্রমাদ গুনেছিল যে তাদের যে এজেন্টকে বসিয়েছে, এই এজেন্ট তাদের পারপাস সার্ভ করবে। কেউ কেউ বলছেন যে ইতিমধ্যে কিছু পারপাস সার্ভ হয়ে গেছে, গোপনে কিছু চুক্তি হয়েছে, সে কারণে সেন্ট মার্টিনে এখন কাউকে যাইতে দেওয়া হয় না। চট্টগ্রামে আমেরিকান সেনাবাহিনী আসছে। কেউ কেউ বলেন যে পার্বত্য অঞ্চলের সীমানা এখন বাংলাদেশের দখলে নাই, কারণ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বলছেন সীমান্তে আমাদের নিয়ন্ত্রণ নেই। এই বাংলাদেশের ইতিহাসে প্রথম রাষ্ট্রের পক্ষ থেকে বলা হলো যে সীমান্তে আমার নিয়ন্ত্রণ নেই, তার মানে অন্যরা ঢুকতেছে, আসতেছে, যাচ্ছে। রিসেন্ট পাসে আমেরিকার আগ্রহ অনুযায়ী আওয়ামী লীগ সাড়া না দেওয়ায় আওয়ামী লীগকে বিপর্যয়ের ভিতর পড়তে হয়েছে, এটা আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়। এখন নতুন করে চীন, রাশিয়া, ভারত এবং কোরিয়ার একটা পার্ট, তারা যে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ডেভেলপ করছে, সেই প্ল্যাটফর্মে তারা আমেরিকা যেসব জায়গায় গিয়ে শক্তি প্রদর্শন করতে চায়, শক্তির ব্যবহার করতে চায়, তাদের কথা কেউ না শুনলে তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে যা কিছু করার সেটা করেন। এটাকে আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, আমার রাজনৈতিক স্টাডি, সেখানে তারা বোধহয় ওটার বিপক্ষে দাঁড়াবে। যেমন করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটোকে খুব শক্তিশালী মনে করা হলেও এক রাশিয়ার কাছে কিন্তু ন্যাটো সমস্ত শক্তি দিয়ে ইউক্রেনকে সাহায্য করেও রাশিয়াকে অবদমিত করতে পারেনি। এ কথাটা এই কারণে বললাম, ভারত এখন পৃথিবীর অন্যতম বৃহৎ শক্তি অর্থনৈতিকভাবে, আর জনবলে এখন 1 নম্বর ভারত। এবং শক্তির দিক থেকে, অন্যান্য শক্তির দিক থেকে তারা অনেক ডেভেলপ করে ফেলছে ভিতরে ভিতরে। সেই ভারতের সঙ্গে যখন বন্ধুত্ব রাশিয়া এবং চীনের, আমেরিকার সঙ্গে দূরত্ব দৃশ্যমান, তখন এই জোট বাংলাদেশের অভ্যন্তরে আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী পাকিস্তান আইএসআই কে বসিয়ে ভারতকে ডিস্টার্ব করবে, এখানে জঙ্গি রাষ্ট্র কায়েম করবে, সেকুলার রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে একটা মিলিটেন্ট ইসলামিক রাষ্ট্র কায়েম করে ভারতকে ডিস্টার্ব করবে, এটা ভারত যেমন কোনোভাবে মেনে নেবে না, অনুরূপভাবে ভারতে ডিস্টার্ব হোক, এই জাতীয় ঘটনায় ভারতকে সাহায্য করতে আমার ধারণা, এই যে রিসেন্ট যে জোটটা হলো, তাদের যে মিটিং হলো, আমার ধারণা রাশিয়া, চীন, কোরিয়া তারাও ভারতের পাশে দাঁড়াবে। আর ভারত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে 1 কোটি লোককে আশ্রয় দেওয়া, তাদের সৈন্য ক্ষয়, ট্রেনিং দেওয়া, শেষ পর্যন্ত মুক্তি বাহিনীর সঙ্গে ভারতের সৈন্যরা মিত্র বাহিনী হয়ে সরাসরি যুদ্ধ না করলে আমাদের অনেক বিপর্যয় হতো। তারা একটা সেকুলার রাষ্ট্র চেয়েছিলেন, যে রাষ্ট্রটা স্বাধীন সত্তা নিয়ে নিজের জায়গায় থাকবে, তাদের কেউ ডিস্টার্ব করবে না। এখন তাদেরকে ডিস্টার্ব করার মতো অর্বাচীনের কথাও কিন্তু এই ইউনুসের ক্যাবিনেটের কেউ কেউ বলে, চিকেন নেক
আটকে দেব, কেউ বলে 7টাকে ওই যে বিডিআর তদন্ত কমিশনে এক রিটায়ার্ড সেনা কর্মকর্তা তিনি বললেন যে পাকিস্তানের সঙ্গে ভারতের ঝামেলা হলে বাংলাদেশের উচিত হবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই অর্বাচীনরা বাংলাদেশের ক্যাপাসিটি সম্পর্কে জানে না। বাংলাদেশ যুদ্ধের জন্য তৈরি হয়নি, শান্তির জন্য। কারণ বাংলাদেশের মেইন প্রিন্সিপালটা ছিল ফ্রেন্ডশিপ উইথ অল, মেলিস উইথ নান, অর্থাৎ সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। এই যে ডিপ্লোম্যাটিক প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালের কারণে কিন্তু বাংলাদেশ ডেভেলপ করতে পেরেছে, কোন রাষ্ট্রের কোন লবিতে যায়নি। সেই সময় যারা আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে পাকিস্তানের পরাজিত শক্তির ক্রোধ এবং ক্ষোভ নিয়ে বাংলাদেশকে ডিস্টার্ব করতে চাইবে, আমার বিশ্বাস বিশ্ব শক্তির জোট মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের যে লিডারশিপ, সেই লিডারশিপ যে স্পিরিট, সেই স্পিরিটের পক্ষে থাকবে, এটা আমার বিশ্বাস। আমি ভূ রাজনীতি বিষয়ে একটি কথা বলবো যে নগ্ন ভাবে আমাদের এখানে প্রতিক্রিয়া দেখলাম সাম্প্রতিক সময়ে। গত পরশুদিন সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটা সামরিক চুক্তি হয়েছে। বাংলাদেশের সরকারের তরফ থেকে সরকারের একজন স্বয়ং উপদেষ্টা আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে পোস্ট দিলেন, আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এই যে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সামরিক চুক্তি, এটা আমাদের সরকারের খুশি হওয়ার কি কারণ আছে বলে আপনি মনে করেন? আছে, খুশি হওয়ার খুবই কারণ আছে। এটা আপনি তো দীর্ঘদিন গণমাধ্যমের সঙ্গে জড়িত, আপনি যদি কোনো কারণ না দেখেন তাহলে তো আমার দুঃখ ফসল উপায় থাকে না। এই সরকার হচ্ছে বেসিক্যালি ওই যে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমাকে সেবা দেয়, পুজো দেয়, প্রণাম করে, তো বলে এই মাটির প্রতিমারে কেন দিচ্ছ? বলে এটা তো প্রতিমা না, ওর প্রতিমা দৃশ্যমান, ওর ভিতরে হচ্ছে দেবতা। আমরা তো প্রতিমাকে পুজো দেই না, আমরা দেই দেবতাকে। এই সরকার যাদেরকে দেখতেছেন, এই সরকার যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার মহান মুক্তিযুদ্ধের সময় তিনি অ্যাডাল্ট ছিলেন, তিনি মুক্তিযুদ্ধে যাননি, মুক্তিযুদ্ধের পক্ষেও কোনো কাজ করেননি। মুক্তিযুদ্ধে তার কি ভূমিকা ছিল এটাও পাওয়া যায় না। তার মানে হলো একটা জীবন মরণ লড়াইতে লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছে, সেই সময় তিনি সেই মুক্তি সংগ্রাম একটু প্রবলেম হচ্ছে। আমাকে কি শোনা যাচ্ছে? আপনাকে শুনতে পাচ্ছি না। আমি তো শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে পাচ্ছি কম। এবার বলুন তো, এবার আমাকে শোনা যাচ্ছে? অডিওতে আমি কিন্তু শুনতে পাচ্ছি, আপনাকে ক্লিয়ার সাউন্ড শুনতে পাচ্ছি। এখন বলুন। এখন আমি যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মহান মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ দুইটা পার্ট ছিল, এর কোনোটাই তিনি ভূমিকা রাখেন নাই। তিনি বাংলাদেশের স্বাধীনতায় যারা অবদান রেখেছেন, কোনোদিন সেই জাতীয় স্মৃতিসৌধে অথবা বুদ্ধিজীবীদের সৌধে কোনোদিন যান নাই। এই সরকারে আসার পূর্ব পর্যন্ত কথা বলছি, যাননি। তিনি সাহায্য নিয়েছেন কাদের? পাকিস্তানের সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে যুদ্ধ, আমাদের ঘোষিত স্বাধীন বাংলাদেশের যে যুদ্ধ, সেই যুদ্ধে যারা পরাজিত, সেই পরাজিতদের পক্ষে যারা স্প্লিট পাঠিয়েছিল, সেখানে গিয়ে উনি জীবনকে এস্টাবলিশ করেছেন। বিয়ে শাদী করা, বড় হওয়া, বাচ্চাদের এস্টাবলিশ করা, সবটা সেখানে। আর ওনাকে যারা সাপোর্ট দিয়েছেন তারাও কিন্তু পাকিস্তানপন্থী লোক। জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন, সবই আমরা করেছি, শুধু আমাদের নামটা ব্যবহার করিনি। এমনকি নাহিদ ইসলাম ও আমাদের তৈরি, আমরাই জামাত শিবির এই আন্দোলন করেছি, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনার পতন ঘটানো। আবার এই সরকারকে যতগুলো সাহায্য করার নামে পাশে এসে দাঁড়ানো, এটা পাকিস্তানিরা। শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশে একটা দেশের সঙ্গে ডেভেলপমেন্ট হয়েছে, ডিপ্লোম্যাটিক রিলেশন, সেটা পাকিস্তানের সঙ্গে। ফলে পাকিস্তানকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছে, বিমান ব্যবস্থা করে দিয়েছে এই সরকার আসার পরে। অতীতে কিন্তু জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা কোন সরকার আমলে পাকিস্তানের সঙ্গে এই জাতীয় কোনো সম্পর্ক ছিল না। ফলে পাকিস্তান ওই যে মোশরেকে পাকিস্তান, আহলান সাহলান, এই যে পাকিস্তানের সঙ্গে তাদের যে হরিহর আত্মা সম্পর্কটা, সেই সম্পর্কটায়
আইএসআই বাংলাদেশে আসতেছে, পাকিস্তানের জেনারেলরা বাংলাদেশে আসতেছে, পাকিস্তানি স্টাইলে জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলা হচ্ছে, পাকিস্তানি বিমানকে আলাদাভাবে আসার সুযোগ দেওয়া হচ্ছে, বাংলাদেশের ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে, এমনকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকদের বাংলাদেশের বর্ডার এলাকায় মুভ করার সুযোগ দেওয়া হচ্ছে। এবং বাংলাদেশের একটা নির্বাচিত সরকারের পতনের পরে পাকিস্তান পার্লামেন্ট সন্তোষ প্রকাশ করেছে। তারা বলেছে যে এর জন্য তারা খুশি, 71 সালে নাকি প্রতিশোধ হয়েছে। 71-এর প্রতিশোধ ছিল কি? দখলদার বাহিনীকে হটিয়ে দেওয়াটা ছিল 71-এর প্রতিশোধ। তাহলে সেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে এখানে আসার পরে, ভাই বলতে খারাপ লাগে, সেটা পররাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে দেখা করতে গেছে বিএনপির মহাসচিব, এনসিপি পার্টি, জামাত, মনে হয় জানো জাতিসংঘের মহাসচিব আসছে। পাকিস্তানের মতো একটা দেউলিয়া রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে যেভাবে যে দেখা করে ফটো সেশন করছে, মনে হয় যেন স্বর্গের থেকে দূত নেমে আসছে, তার পাশে গিয়ে সবাই ধন্য হয়ে গেল। ফলে এই সরকারের ভেতর একটা সম্পূর্ণরূপে পাকিস্তান। সে কারণেই কিন্তু ছাত্র শিবিরকে পৃষ্ঠপোষকতা দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রোভাইড করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান পদ, সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদ, বিভিন্ন জায়গায় পাকিস্তানপন্থী লোকদের এস্টাবলিশ করা হচ্ছে এই সরকার। ফলে এই সরকারের একজন উপদেষ্টা হিসাবে আসিফ নজরুল, সে যে আমাদের ঘাতক দালাল নির্মূল কমিটির একজন সদস্য ছিল, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আর্টিকেল লিখছিল। আজকে অনেকেই বলেন ছাত্রলীগের লুঙ্গির নিচে যেমন ঢুকে গেছিল ছাত্র শিবির, প্রশাসনের বিভিন্ন জায়গায় যেমন সুকৌশলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভিতরে ঢুকে গেছিল এন্টি আওয়ামী ফোর্স, ওই আমাদের ঘাতক দালাল নির্মূল কমিটির যে গণজাগরণ মঞ্চ, তাদের যে বিচার হয়েছিল যুদ্ধ অপরাধীদের, সেই বিচারের ভিতরেও পাকিস্তানি এজেন্ট হিসাবে এই আসিফ নজরুল ঢুকে গেছিল। ফলে আসিফ নজরুল আলহামদুলিল্লাহ বলবেন, এটা খুবই স্বাভাবিক। এবং তার নেতৃত্বাধীন মিনিস্ট্রির তত্ত্বাবধানে আজকে 71-এর অপরাধীদের বিচার করার প্রতিশোধ হিসাবে শেখ হাসিনা এবং অন্যান্যদের বিচার করা হচ্ছে, এবং সব অ্যারেঞ্জমেন্টটা আসিফ নজরুলই করতেছে। তাহলে সে তার পাকিস্তানের প্রভুদের খুশি করার জন্যই এটা করতেছেন। অর্থাৎ আসিফ নজরুল ডিসগাইজে পাকিস্তানের পক্ষের যে পারপাস, সেটাই তিনি। আমার মূল কথাটা, বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবময় অর্জন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। আবার যা কিছু দরকার আওয়ামী লীগের নেতৃত্ব দেবে, আপনারা কেউ হতাশ হবেন না দেশবাসী।